তাই বলে বাকিদের মতো চুপচাপ শুধু দেখে যাব? আমি এটা করতে পারি না। আমার হরি আমাকে মানুষ বানিয়েছেন। আমি পশু না যে নির্দয় হব। আর তুমি ভয় পাচ্ছ কেন? খুব বেশি হলে তো আমায় মেরে ফেলবে, মারুক। কিন্তু তারপরও চোখের সামনে অন্যায়টা যদি আমি চুপচাপ দেখে যাই, তাহলে আমার হরি আমায় ক্ষমা করবে না। প্রভা একটা দীর্ঘশ্বাস ফেলল। বকুল যাই বলুক না কেন, আজকের এই কাজটা একদম উচিত হয়নি। ঈশাক একটা নির্দয় মানুষ, কি যে মাথার মধ্যে চলছে, কি করতে চলেছে কে জানে। গায়ে হাত তোলাটা তোমার উচিত হয়নি বকুল। ওকে আমি খুব ভালো করে চিনি। এই অপমান ও এত সহজে ভুলবে না। বকুলের এখন একটু হলেও চিন্তা হচ্ছে। তিশানের কথাটা শুনে চিন্তাটা আরো বেড়ে গেল, কিন্তু চিন্তা করে তো আর লাভ নেই। আরে তোমরা এত টেনশন নিচ্ছ কেন বলো তো? আমার হরি আছে তো, সে সব দেখে নেবে। এখন এসব বাদ দাও। তোমাদের সব্বার জন্য একটা জিনিস এনেছি। কথাটা বলে বকুল ব্যাগ থেকে দুটো কাচের বয়াম বের করলো। একটা প্রভার দিকে বাড়িয়ে দিল, আরেকটা মুখটা খুলে সবাইকে খেতে বলল। এইগুলো নারকেলের নাড়ু। এটা আমাদের প্রসাদের না, আলাদা করে বানানো। গ্রাম থেকে ফেরার সময় মা বানিয়ে দিয়েছিল। তোমাদের সব্বার জন্য আনবো আনবো করে আনাই হয়ে ওঠে না, মনেই থাকে না আমার। অন্য সময় হলে সবাই আনন্দ করে নাড়ুগুলো নিমিষের মাঝেই শেষ করে দিত। এর আগেও বকুল ওদের জন্য নাড়ু এনেছিল, সবারই ভীষণ পছন্দ, সেজন্যই আবার এনেছে। কিন্তু আজ কারো মাঝে নাড়ু দেখে একটু আনন্দ লক্ষ্য করা গেল না, বরং সবার চোখে মুখে এখনো দুশ্চিন্তার ছাপ স্পষ্ট বিদ্যমান। পাশ থেকে প্রভা বলে উঠল। আপনাদের কাছে সাহায্য চাইতে আসাই আমার উচিত হয়নি। আপনাদের জীবনে এমনি অশান্তি শেষ নেই, তার মাঝে আমি নতুন করে আবার অশান্তি তৈরি করেছি। নির্ভীক মৃদু রাগী কণ্ঠে বলে উঠল। আপনাকে কি আমরা কেউ বলেছি আমাদের জীবনে আপনি অশান্তি তৈরি করছেন? যা করতে চাইছিলাম তা তো করতে দিলেন না। এখন প্লিজ অযথা এসব আজে বাজে কথা বলবেন না। আপনার ইচ্ছা মতো কাজ করতে দিয়ে অশান্তি বাড়াই, অযথা মারামারি করে কি হবে? ঈশাকে শক্তির সাথে কি পেরে উঠবো আমরা? পারবো না তো। আপনার কি মনে হয় মৃত্যুতে আমি ভয় করি? যেদিন আমার ডাক পড়বে সেদিন আমায় যেতে হবে। তার আগে আমার কিছু করতে পারবে না কেউ। ওর যে নোংরা হাত আপনাকে স্পর্শ করেছে, সেই হাতটা যদি আমি ভেঙে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। আপনার দিকে নিক্ষেপ করা ওর নোংরা দৃষ্টি, যে চোখ দিয়ে আপনার দিকে তাকিয়েছে, সেই চোখ দুটো উপড়ে ফেলতে পারলে আমি শান্তি পেতাম। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মানুষ তো আপনি না, তাহলে আজ কেন এমন করছেন আপনি? জানি না, একটু বসে থাকুন, 10 মিনিট পর আসছি। একা একা বাড়ি ফিরবেন না, এতটুকু কথা অন্তত শুনুন। কথাটা বলে নির্ভীক উঠে চলে গেল। বকুলেরও আর বসে থাকতে ভালো লাগছে না। দিনের শুরুটা আজকে তার বড্ড বিশ্রীভাবে হলো। ওদের থেকে বিদায় নিয়ে চলে যেতে ধরলে তিশান বলে উঠল। সাবধানে থেকো বকুল। কোনো দরকার পড়লে সঙ্গে সঙ্গে কল দেবে আমাদেরকে। বকুল সম্মতি জানিয়ে চলে গেল। প্রভা তিশানকে উদ্দেশ্য করে বলল। উনি কোথায় গেলেন ভাইয়া? মাথা গরম করে আবার ঈশাকের কাছে চলে গেল না তো? আরে না, তুমি মানা করেছো তো, আর যাবে না। রাগটা কমাতে গেল আর কি। আমার ভয় করছে ওনার মাথা গরম হওয়া দেখে। জানো তো প্রভা, নির্ভীকদের সবার সাথে আমার পরিচয় প্রায় 5 বছর হচ্ছে। আমার সব থেকে বেশি নির্ভীককে ভালো লাগে। উৎসব এখানে নেই, তাই বেঁচে গেলাম। না হলে এই কথার জন্য আমায় চেপে ধরতো। আর আমার ওকে ভালো লাগার সব থেকে বড় কারণটা কি জানো? ওর ঠান্ডা মাথা, ওর শান্ত স্বভাবটা আমায় খুব ভালো লাগে। খুব, সবটা সামাল দিতে পারে। আজ প্রথম এর ব্যতিক্রম হলো। আজ প্রথম কোনো বিষয় নিয়ে আমি ওকে এতটা রাখতে দেখলাম। আমিও তো ওনাকে সবসময় শান্তই দেখেছি, কিন্তু আজকে ওনার এই রাগটা দেখে আমারও তো ভয় করছে। হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি বলতো? তবে কি চৈত্রের শেষে শুষ্ক মরুভূমির মতো মনটাকে সিক্ত করতে বর্ষার এক ফোঁটা বৃষ্টির আবির্ভাব ঘটলো। তিশানের কথাটা প্রভা ঠিক বুঝল না, প্রশ্নাত্মক গলায় বলল। একটু বুঝিয়ে বলে সুবিধা হতো ভাইয়া। তিশান আলতো হেসে বলল। তোমার সাথে একটা ছোট্ট ঘটনা ভাগ করি আজ। তুমি জানো কিনা জানি না, তবে আমি কিন্তু আমার পড়াশোনা শেষ করতে পারিনি। তোমরা যে কলেজে পড়ছো, একসময় আমি ঠিক সেই কলেজেই পড়তাম। কিন্তু আজ আমার সেই কলেজে প্রবেশ করা নিষেধ। এই কলেজ থেকে আমার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রভা সত্যি এসব কিছু জানতো না, বিস্ময়ে ওর মুখ হা হয়ে গেল। কিন্তু কেন ভাইয়া? তিশান হাসল। সত্যি মানুষ হাসির আড়লে কষ্ট লুকিয়ে রাখতে পারে। তিশানের সেই হাসিটাই হয়তো তার জলজান্ত প্রমাণ। জীবনটা বেশ ভালোই কাটছিল। হট করে পড়ে গেলাম রাজনীতির নেশায়।
ভাবলাম এটাকেই পেশা হিসেবে বেছে নেব। বিপরীত পাশে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল ইশরাক। তারপর একদিন জানলাম একজনের রাজনীতি পছন্দ না, তাকে পাওয়ার জন্য রাজনীতি ছাড়তে হবে। বিশ্বাস করো, এই নিয়ে দ্বিতীয়বার আমি আর কিছু ভাবিনি। 4 বছরের রাজনৈতিক জীবন শুধুমাত্র তার জন্য ছেড়ে দিয়েছি। কে সে? তিশান আনমনে হেসে বলল, ছিল একজন, আমার সব কিছু ছাড়া চলতো, কিন্তু তাকে ছাড়া চলতো না। এখনই? আছে, সে তার মতন আছে, আমি আমার মতন। ছেড়ে তো দিলেন রাজনীতি, তারপরেও পেলেন না তাকে? রাজনীতি ছাড়ার সাথে সাথে তাকেও ছেড়ে দিয়েছি। জানো তো, নির্ভীকের স্বভাব আমার সাথে অনেকটাই মিলে যায়। একজনকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু যদি আমি না চাই সে বুঝবে না। অনুভূতিগুলো খুব একটা প্রকাশ করি না আমি। ভেবেছিলাম রাজনীতি ছেড়ে দিলে হয়তো সব কিছু থেকে দূরে সরে আসতে পারবো, কিন্তু পারলাম না। কোনো ক্ষমতা নেই আমার হাতে। ইশরাক ধরে ফেললো আমার দুর্বলতা। তারপর? তারপর আর কি, তার ভালোর জন্য তাকে ছেড়ে দিলাম। ভালোবাসি তো তাকে, তার গায়ে কলঙ্ক ছেটাতে দেই কি করে? সে যে পবিত্র, তার সেই পবিত্রতা রক্ষা করতে না পারলে যে আমার ভালোবাসাও অপবিত্র হয়ে যেত। প্রভার মাথাটা যেন ঘুরে উঠল। তিশানের মতন কাঠখোট্টা মানুষও কোনো একজনের কাছে ভীষণ দুর্বল, কিন্তু আসল ঘটনাটা তো এখনো বুঝল না। ভাইয়া, আসল সমস্যাটাই তো বুঝলাম না। সে কথা অন্য কোনো দিন বলবো। এতটুকু তোমায় বলার কারণ হলো, সবারই একটা দুর্বল জায়গা থাকে। যারা কাঠখোট্টা স্বভাবের হয়ে দেখবে, একটা সময় তারাও হাসি খুশি মানুষ ছিল, তারাও ভালোবাসতে জানে। বাইরে থেকে আমরা নিজেদের যতই শক্ত দেখাই না কেন, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা আটকে যাই। পুরুষ মানুষ কিসে আটকায় জানো? কিসে? তিশান প্রাণ খুলে একটু হেসে চোখ দুটো বন্ধ করে বলল, কোনো রমণীর গায়ের মিষ্টি শুক্রাণে, তার প্রিয়তমার লম্বা চলে, তার বোকা বোকা কথায়, তার ঘন পাপড়িওয়ালা চোখে। পুরুষ মানুষ আটকায় শাড়ি পরা তার প্রিয় নারীতে। পুরুষ মানুষ আটকায় তার প্রিয়তমার পায়ের নুপুরের ঝুনঝুন শব্দতে। নারীর ক্ষমতা বিশাল। সারা জীবন মাথা উঁচু করা চলা মানুষটা এদের ভালোবাসে অন্যের পায়ে পড়তেও দ্বিধা করে না। প্রভাব মুগ্ধ নয়নে কথাগুলো শুনল। এই মানুষটা একটু অন্যরকম, তার প্রতিটা কথা যেন হৃদয়ে ছুঁয়ে যায়। প্রতিটা লাইনের মাধ্যমে সে তার ভালোবাসা প্রকাশ করল। ইস, কি গভীরভাবে না ভালোবেসেছিল সেই মেয়েটাকে। সে হয়তো একজন ভাগ্যবতী নারী হতে পারত। কে জানে এমন ভালোবাসা আর কখনো তার কপালে জড়বে কিনা। আনমনে প্রভাকে কিছু একটা ভাবতে দেখে তিশান বলে উঠল, আমার এতগুলো কথার মানে বুঝতে পারলে? বিশেষ কিছু বোঝাতে চেয়েছিলেন কি? হ্যাঁ, থাক, যখন বোঝনি আলাদা করে বোঝাবো না। নির্ভীকের মাথাটা যে আজকাল কেন এত গরম হচ্ছে কে জানে। আগে এমন ছিল না। হঠাৎ এই পরিবর্তনের যে কি কারণ বুঝতে পারছি না। কে জানে, হয়তো আমার মতনই কোনো মেয়ে ঘটিত কারণ হতে পারে। হয়তো নির্ভীকও কোথাও আটকে গেছে, কারো চুলের খোপায় কিংবা কাজল কালো আখিতে, অথবা কারো অসহায়ত্বে। প্রভা যেন এবারে কিছু একটা আন্দাজ করতে পারল, কিন্তু কিছু বলতে পারল না। তার আগেই নির্ভীক চলে এলো, গম্ভীর কণ্ঠে প্রভাকে বলল, চলুন বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাড়ি পৌঁছে দিতে হবে কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? রোজ রোজ তো আপনি আর আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবেন না। আমাকে তো একাই চলাফেরা করতে হবে। যখনকার বিষয় তখন দেখা যাবে। এখন নিয়ে যেতে চাইছি, চুপচাপ চলুন। যথেষ্ট মাথা গরম আছে আমার। হুট করে এত মাথা গরম হলো কেন, সেটাই তো বুঝতে পারছি না। প্রভার কথায় নির্ভীক করেও উত্তর দিল না। তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এই তো কিছুদিন হলো বসন্ত গিয়ে গ্রীষ্মের আগমন ঘটল। 5টা ঋতুকে পেছনে ফেলে এদিকে আবার অসময়ে আসতে চাইছে, অথচ এ জানেও না অসময়ে আসতে গেলে ওকে গ্রীষ্মের রোদে পড়তে হবে, বর্ষার বৃষ্টিতে ভিজতে হবে। মাঝে মাঝে একটু স্বস্তি পাবে, কিন্তু তারপর আবার শীতের হিমেল হাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। তিশানের কথায় প্রভার মাথাটা আবারও ঘুরে উঠল। এদের কারো কথাই প্রভা ঠিকভাবে বুঝে উঠতে পারে না। সবাই কেমন ঘুরিয়ে কথা বলে যেন। নির্ভীক কিছু বুঝল কিনা তার ভাবভঙ্গিতে প্রকাশ পেল না। তিশানের থেকে বিদায় নিয়ে ওরা চলে গেল। তিশান আনমনে হাসল। একা একা বসে থেকে আর কী বা করবে। বসা থেকে উঠে নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরল, সাথে গুনগুনিয়ে গাইল, এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।
মাস্টারনি, আপনার মঞ্জুর কি ব্যবস্থা করা যায় বলুন তো? ইচ্ছা তো করছে সব কিছু খোলা রাস্তার মাঝে দাঁড় করিয়ে গাছের ডাল দিয়ে বেটাই। প্রভা নাক মুখ কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল। প্রতিটা কথার মাঝে আপনার অশ্লীলতা থাকবেই, তাই না? আরে এখানে অশ্লীলতার কি দেখলেন? জামা কাপড় উপর মারলে তো বেশি লাগবে না, সেজন্য সব কিছু খুলে মারতে চাইলাম। কিছু করতে হবে না আপনাকে। কাল সারাদিন আপনার বন্ধুকে ঠান্ডা করেছি, শেষে রাগ করে কথাই বলা বন্ধ করে দিয়েছে। কাল থেকে ফোন দিচ্ছি, ফোন অব্দি ধরছে না। আজকে কলেজেও আসেনি, এখন আবার আপনি শুরু হয়ে গেলেন। আরে চিন্তা করবেন না, আমার ভাই ঠিক আছে। সকালে গিয়েছিলাম তো দেখা করতে। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। আপনার সাথে তার মানে কথা হয়েছে ওনার? কথা হয়েছে মানে একদম দেখা সাক্ষাৎ সব হয়েছে। প্রভার এবারে নির্ভীকের ওপর একটু রাগ হলো। উৎসবের সাথে ওর দেখা হয়েছে, কথাও বলেছে, অথচ ওর সাথে একবার দেখা করলো না। প্রভা তো নির্ভীকের ভালোর জন্যই ইশরাকের সাথে কোনো ঝামেলা করতে দেয়নি। যদি নির্ভীকের কোনো ক্ষতি করে দেয় সেই ভয়েই তো ওকে যথাসম্ভব ইশরাকের থেকে দূরে রাখার চেষ্টা করছে। আর এ ছেলে ওর উপরেই রাগ দেখাচ্ছে। প্রভার মনে এবার অভিমান জমল। উপস্থিত উৎসব আর দিশানকে উদ্দেশ্য করে বলল। আসছি আমি। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে পেছন থেকে উৎসব ওকে ডেকে উঠল। আরে মাস্টারনি দাঁড়ান। অনিচ্ছা সত্ত্বেও প্রভাকে থামতে হলো। ওকে আর পেছন ঘুরে তাকাতেই হলো না। উৎসব ওর সামনে এসে দাঁড়ালো, মুখে তার বিস্তর হাসি বিরাজমান। আপনি তো এখন আমার বাড়িতেই যাবেন, চলুন একসাথে যাই। উৎসবের প্রস্তাবের প্রেক্ষিতে প্রভা কাটকাট গলায় বলল। কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতো যান, আমি আমার মতো চলে যাব। আরে মাস্টারনির গন্তব্য যখন দুজনের এক, তাহলে এক পথে যেতে সমস্যা কি? এক পথে যেতে আমার কোনো সমস্যা নেই, এমনিতেও এক পথ দিয়েই যেতে হবে আমাদের দুজনকে। কিন্তু সঙ্গী হিসেবে আপনাকে বেছে নিতে পারছি না আমি। কিন্তু কেন, আমার অপরাধ কি? আপনার অপরাধ কিছুই না, সমস্যাটা হলো আমি যেতে পারবো না আপনার সাথে। আরে মাস্টারনি চলুন না, এই গরমের মধ্যে বাসে করে যেতে কষ্ট হবে আপনার। আমার বাইকে উড়িয়ে নিয়ে যাব। আর ঠিক এই কারণেই আপনার সাথে যাব না আমি। আপনাকে আমি একটুও বিশ্বাস করি না। সুস্থ সবল আমাকে নিয়ে গিয়ে শেষে দেখা গেল হাত পা ভেঙে বাড়ি পৌঁছে দিলেন। তার থেকে ভালো আমি হেঁটে হেঁটে আপনার বাড়ি যাব, তবুও আপনার সাথে যাব না। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে উৎসব পুনরায় ওর পথ আটকে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, আস্তে চালাবো বাইক, একদম সাইকেলের গতিতে চালাবো। আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাইকে উঠেছেন না সাইকেলে উঠেছেন। এই সাইকেলের গতিতে আপনার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কাল সকাল হয়ে যাবে। আর আপনার মা খুব সুন্দর করে আমাকে আপনাদের বাড়ি থেকে বের করে দেবে। তাহলে মাঝারি স্পিডে চালাবো, এবার তো রাজি হয়ে যান। দেখুন, এই হাই স্পিড, মাঝারি স্পিড বা স্লো স্পিড, যে স্পিডেই চালান না কেন, আমি যাব না আপনার সাথে। আগে আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, তারপরে আপনার সাথে যাব। আজ আসছি আমি। কথাটা বলে প্রভা সেখান থেকে চলে গেল। উৎসব আর ওকে বাধা দিল না। আজকাল তেমন একটা উৎসব মির্জার মন খারাপ হয় না, কিন্তু আজ কেন যেন প্রভার কথাগুলো শুনে একটু খারাপ লাগলো। কি এমন কারণ যে প্রভা এখনও ওকে বিশ্বাস করে উঠতে পারেনি? উৎসব কি এতটাই খারাপ? ও কি বিশ্বাসের যোগ্য না? মুখ ভার করে এসে ব্রেঞ্চে বসলো। রাজি হলো না। উৎসব দুঃখী মুখ করে বলল। না, মাস্টারনি তেজ দেখিয়ে চলে গেল, আর বলে গেল আমাকে নাকি এখনো ঠিকঠাকভাবে বিশ্বাস করে উঠতে পারেনি। আচ্ছা ভাই, তুমি বলো, আমি কি মানুষটা এতটাই খারাপ যে আমাকে বিশ্বাস করা যায় না? তিশান হালকা হেসে বলল। তুমি মানুষটা যতই ভালো হও না কেন হায়া, তাও সবাই তোমায় বিশ্বাস করতে পারবে না। তুমি জানো, তোমাকে বিশ্বাস করলে সে ঠকবে না, কিন্তু সে তো আর জানে না এই দুনিয়ার হাজারো মানুষের হেরে কে ভালো কে খারাপ সেটা তো বোঝাটা এতটা সহজ কথা না, তাই না? তা ঠিক বলেছ, কিন্তু কিন্তু কি? উৎসব একবার ভাবলো বলবে, পরক্ষণেই আবার ভাবলো বলবে না। তিশানকে বিশ্বাস নেই, ছোট্ট কথাকে কেন্দ্র করে অনেক বড় একটা ঘটনা বানিয়ে ফেলবে। না না, কিছু না। প্রহার কথায় খারাপ লেগেছে, তাই তো? তিশানের কথা শুনে উৎসব চমকে উঠিয়ে প্রশ্ন করল। তুমি কি করে বুঝলে? তিশান শব্দ করে হেসে উঠিয়ে বলল। তুমি তো নিজেই আমার নাম দিয়েছ, মারা খাওয়া প্রাণী। মারা খেয়ে খেয়েই তো সবটা বুঝতে শিখেছি। আমার কেন যেন মনে হচ্ছে তোমার সময়ও হয়ে এসেছে। মানে? বুকের পা পাশে কি ব্যথা করে আজকাল? আনমনে কারো কথা ভেবে কি মুচকে আসো? হুট করে কানে কারো হাসির ঝংকার বেঁচে ওঠে কি? এসব কি হয় আজকাল?
উৎসব একটু ভেবে বলল, বুকে ব্যথা আমার কোনো কালেই ছিল না ভাই। আর কারোর কথা ভেবে মুচকে হাসবো কেন? আমি সারাদিনই হাসতে থাকি। আর কানে বেশিরভাগ সময় হেডফোন লাগিয়ে গান শুনি। এবার বলুন কি বুঝলে? এবার বল কি বুঝলে তুমি? না, তাহলে মনে হয় মারা খাওয়ার সময় এখনো তোমার হয়নি। ভাইয়া, এসব লক্ষণ যদি কখনো দেখা দেয় তবে আমায় কিন্তু আগে এসে বলো। তোমার বন্ধুকে আগেই বলো না। আমার সব কথা আমি আগে নির্ভীককে বলি। আগে আমার ভাইকে বলবো, তারপর তুমি শুনতে পারবে। বেশ, যেমন তোমার ইচ্ছে। আসলেই যে মানুষ নিজের ভালো বোঝে না সেটা তোমায় দেখে আমি ভালো করে বুঝতে পেলাম। তা তোমার বন্ধুর মনের খবর রাখো আজকাল? মনের খবর কি করে রাখে ভাই তা আমার জানা নেই। খালাম্মারা কোনো ঝামেলা করেছিল কিনা সেটা জিজ্ঞাসা করেছিল। বলেছে ওই ঘটনার পর থেকে ওরা সবাই একটু ঠান্ডা আছে। তোমার মাস্টারনি তো চলে গেল, তুমি বাড়ি ফিরবে না? ভালো কথা মনে করেছো। থাকো ভাই, আমি আসি। বাড়ি গিয়ে মাস্টারনিকে একটু জ্বালাবো। তিশানের থেকে বিদায় নিয়ে উৎসব চলে গেল। উৎসব চলে যেতেই সেখানে নির্ভয় এলো। বাদবাকি কাউকে দেখতে না পেয়ে তিশানকে উদ্দেশ্য করে বলল, বাকিরা কেউ আসেনি? নির্ভয়কে দেখে তিশানির মুখে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে ওর পাশে বসতে ইশারা করল। আসর তো জমে উঠেছিল ভাইয়া, কিন্তু ধীরে ধীরে খালি হয়ে গেল। তুমি আসতে বড্ড দেরি করে ফেলেছ। নির্ভয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, বাবা ভালোই হয়েছে। আমিও আজকে খুব বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার আবার এত কিসের তাড়া? আজ প্রেরণার সাথে এক জায়গায় যাওয়ার কথা আছে। উনি অপেক্ষা করছেন আমার জন্য। সময় মতো না যেতে পারলে রাগ করতে পারেন। তিশানের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। একটু আগে উৎসবকে যে ব্যথাটা হওয়ার কথা বলছিল, এখন নিজের বুকের বাঁ পাশটায় যেন সেই ব্যথাটা অনুভব করতে পারল। ব্যথার কিঞ্চিত বহিঃপ্রকাশও তার মুখে প্রতিফলিত হলো না। হালকা হেসে বলল, তবে যাও, মেয়ে মানুষকে বেশি অপেক্ষা করাতে নেই। আচ্ছা ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আগে আপনি থেকে তুমিতে এসো ছেলে, তারপর প্রশ্ন করার অধিকার দেব। আচ্ছা ঠিক আছে, তোমায় একটা প্রশ্ন করতে পারি? দুটো করার অনুমতি দিলাম। প্রশ্নটা করতে নির্ভয়ের নিজেরই কেমন জানে ইতস্তত বোধ হচ্ছে। ভাবছে দিশান যদি আবার উল্টোপাল্টা কিছু ভেবে নেয়, যদি মন খারাপ করে তখন। নির্ভয়কে ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে দিশান হালকা করে ওর কাঁধে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, বলবে না? এত ভাবতে নেই, বলে ফেলো। বেশি ভাবতে গেলে এক সময় দেখবে বলার জন্য আর সময় পেলে না। প্রেরণা আপনার বোন, তাই তো? হ্যাঁ, আমার চাচার মেয়ে। ও আচ্ছা, ওর সাথে তোমার খুব ভালো সম্পর্ক, তাই না? দিশান আন্দাজ করেছিল যে নির্ভয় এই সংক্রান্ত কিছু বলবে ওকে। আসলে যে নির্ভয় কি বোঝাতে চাইছে সেটা তিশান বুঝল। সেদিন নির্ভয়ের মুখের অবস্থা দেখেছিল তিশান, যখন প্রেরণা ওর থেকে বেশি তিশানকে গুরুত্ব দিয়েছিল। নির্ভয়ের মুখমণ্ডলে স্পষ্ট প্রতীয়মান চিন্তার ছাপ তিশানের চোখ এড়াতে পারেনি। সেই চিন্তা সাধারণ কোনো চিন্তা ছিল না, ছিল প্রিয়তমাকে হারিয়ে ফেলার চিন্তা। একসময় বেশ ভালো সম্পর্ক ছিল, এখন যদিও আমাদের মাঝে সম্পর্কটা ঠিকঠাক নেই। আসলে চাচাদের সাথে আর সম্পর্ক তেমন একটা ভালো নেই। অনেক বছর হলো ওদের সাথে যোগাযোগ খুব কম। সেদিন যে কতদিন পর দুজন দুজনকে দেখেছি তার হিসেব নেই। নির্ভয় যেন একটু শান্তি পেল। যাক, ভাই বোনের বাইরে কোনো সম্পর্ক নেই। নির্ভয় জানে তিশান মিথ্যে বলবে না, সেজন্য ওর কথায় নিশ্চিন্ত হলো। আর এই টুকটাক কিছু কথাবার্তা বলে তিশানের থেকে বিদায় নিয়ে চলে গেল। রোজ এই জায়গাটায় সবার শেষে তিশানই থেকে যায়। যে যার মতন হয় নিজের কাজে, নয়তো নিজের বাড়িতে, নয়তো একটু সুখের সন্ধানে চলে যায়। কিন্তু তিশান এখানেই থেকে যায় না। না তার কাজ আছে, না বাড়িতে গিয়ে শান্তি মেলে, না তার সুখের কোনো জায়গা আছে যে তার সন্ধানে যাবে। তার সব কিছু থমকে গেছে একটা জায়গায়। তিশান স্বপ্ন দেখতে ভুলে গেছে, নিজের ছোট ছোট কল্পনাগুলোকে বাস্তবে রূপদান করার শখটাকে ভুলে গেছে। তার গোটা জীবনটাই ভুলে ভরা। শোধরাবার কোনো উপায় সে পায়নি। এক প্রেমিক পুরুষ অন্য প্রেমিক পুরুষের হৃদয়ের খোঁজ ঠিকই পেয়ে যায়। তার আবভাব দেখেই বোঝা যায় যে তার মনে দিনরাত বিশেষ কেউ একজন উকি দেয়। তিশানেরও বুঝতে বাকি রইল না যে নির্ভয়ের মনে প্রেরণাকে নিয়ে সদ্য কিছু অনুভূতির জন্ম হয়েছে, যা ধীরে ধীরে প্রকট হচ্ছে। তিশান হাসল, কি এক অদ্ভুত জীবন। একজন মানুষকে দুটো মানুষ ভালোবাসে, একজন নিজ ইচ্ছেই হেরে গেছে, আরেকজন হার জিতের কথা ভুলে গিয়ে স্বপ্ন দেখছে। তিশান আনমনে হেসে বিড়বিড় করে বলল, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ দরে বাঁধিব।
বেশ অনেকক্ষণ ধরে প্রভা খেয়াল করছে উষা ওকে কিছু একটা বলার জন্য উসখুস করছে। আজ পড়াতেও মনোযোগ নেই, এতবার করে একটা জিনিস বোঝাচ্ছে তাও ভুল করছে। অথচ সে একদমই খারাপ ছাত্রী না। কোনো একটা বিষয় সর্বোচ্চ 2 থেকে 3 বার বুঝিয়ে দিলে খুব ভালোভাবে সে সেটা আয়ত্ত করতে পারে। প্রভা নিজ থেকেই বইটা বন্ধ করলো, উষার হাতের নিচে খাতাটা নিয়ে একপাশে রেখে দিল। উষা একটু ঘাবড়ে গেল, অপরাধী কণ্ঠে বলল, সরি ম্যাম, এবার ভুল করব না। তুমি কি কিছু বলতে চাইছো আমায় উষা? যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় সেটা করে ফেলো। নিজের মনের শান্তির জন্য হলেও করে ফেলো। সত্যি উষা প্রভাকে কিছু একটা জিজ্ঞেস করতে চায়, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কারণে আর জিজ্ঞেস করে উঠতে পারছে না। ভাবছে প্রভাকে কথাটা বলা ঠিক হবে কিনা। যতই হোক প্রভা তো ওর শিক্ষক, আর শিক্ষককে এই ধরনের প্রশ্ন করা কিংবা কোনো কিছু বলা এই সম্বন্ধে দুটোই দৃষ্টিকটু। উষাকে চুপ করে থাকতে দেখে প্রভা শান্ত কণ্ঠে পুনরায় বলল, তুমি আমার ছোট বোনের মতো উষা। আমি আজ অবধি যত ছাত্রছাত্রী পড়িয়েছি তার মধ্যে তুমি আমার বেস্ট স্টুডেন্ট। তুমি মানুষ হিসেবেও খুব চমৎকার। আমি তোমাকে মন থেকে খুব ভালোবাসি। আমার খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী ভাবি তোমায়। বুঝতে পারছি আমি তোমার শিক্ষক, এজন্য তুমি একটু সংকোচ করছো। তো বেশ কিছুক্ষণের জন্য না হয় এটা ভুলে যাও যে আমি তোমাকে পড়াতে আসি। মনে করো আমি তোমার খুব ভালো বন্ধু কিংবা তোমার বড় বোন। উষা যেন একটু সাহস পেল, কিন্তু ভয় এখনো পরিপূর্ণভাবে তার কাটেনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নির্ভীক ভাইয়া আপনার কে হয় ম্যাম? নির্ভীকের নামটা শুনতেই প্রভা একটু চমকালো। উষা যে নির্ভীককে নিয়ে কিছু একটা প্রশ্ন করতে পারে সেটা সে ভাবেনি। আমার বন্ধু হয় কেন? এমনি জিজ্ঞেস করছিলাম। আর একটা প্রশ্ন করি। করো। উষা একটা শুকনো ঢোক গিলে বলল, আপনাদের মাঝে কি কোনো সম্পর্ক আছে ম্যাম? আই এম রিয়েলি সরি প্রশ্নটা করার জন্য। আমি জানি এটা বেয়াদবি করলাম, কিন্তু প্লিজ ম্যাম কিছু মনে করবেন না। প্রভা সত্যি উষার মুখ থেকে প্রশ্নটা শুনে ভীষণ অবাক হয়েছে। কেন সে এই ধরনের প্রশ্ন করছে সেটা ওর মাথায় আসে না। না, আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু কেন বলো তো? হঠাৎ তুমি এই নিয়ে প্রশ্ন কেন করছো? উষা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আসলে সেদিন কাশফিয়াদের বাড়িতে ওনার সাথে আপনাকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আপনারা দুজন দুজনকে পছন্দ করেন। যদি আমাদের মাঝে সম্পর্ক থাকতো তাহলে কি হতো? উষার মুখটা চুপসে গেল। যদিও নির্ভীক সোজাসুজি ওকে নিষেধ করে দিয়েছে, কিন্তু তারপরেও উষার মনের মাঝে আজও একটা সুপ্ত আশা রয়েছে। কোনো একদিনও নির্ভীককে খুব করে বোঝাবে, ওর মনে লুকিয়ে রাখা সমস্ত অনুভূতি বলবে। এই একটা আশাতেই তো আছে। উৎসবের থেকেও সাহায্য চাইবে। সেদিন হয়তো নির্ভীক ওর ভালোবাসাটা বুঝবে, ওকে গ্রহণ করবে। কিন্তু যদি নির্ভীক আর প্রভার মাঝে সম্পর্ক থাকতো তাহলে তো এমন কিছুই হবে না। তুমি ওনাকে পছন্দ করো উষা? প্রভার এমন প্রশ্নে উষা কেঁপে উঠল। বাড়িতে রুবাইদা, সাইফুল মির্জা দুজনেই উপস্থিত। ভুলক্রমেও যদি কারো কানে কথাটা যায় তাহলে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। আসতে বলুন ম্যাম প্লিজ, আব্বু আম্মু শুনে ফেলবে, ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে। উষার কথা মতো প্রভা ধীর কণ্ঠে বলল, তুমি নির্ভীককে পছন্দ করো উষা? আমি করলেই বা কি, উনি করেন না। তুমি বলেছো ওনাকে নিজের মনের কথা? হ্যাঁ বলেছিলাম তো। কি বলেছেন উনি? প্রভার ভীষণ কৌতূহল উত্তরটা জানার জন্য। উষা উদাস কণ্ঠে বলল, না করে দিয়েছেন। আমাকে নাকি উনি কখনো সেই নজরে দেখেননি, একটু পছন্দ করেন না ওই হিসেবে। উষার উত্তরটা শুনে প্রভা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু উষার পরবর্তী কথাটা শুনে প্রভার স্বস্তি মুহূর্তের মাঝেই গায়েব হয়ে গেল। কিন্তু জানেন ম্যাম, আমার কেন যেন মনে হয় ওনাকে পাওয়াটা সম্ভব। ভাইয়ার ওনার সম্পর্কটা খুব ভালো। অনেক ছোট থেকে ওরা দুজন বন্ধু, দুজন দুজনের কথা খুব শোনে। যদি আমি ভাইয়াকে রাজি করাতে পারি তাহলে ভাইয়া ওনাকে ঠিক রাজি করিয়ে নেবে, কারণ আমি জানি উনি আমার ভাইয়ার কোনো কথা ফেলে না। আর আমি যদি ভাইয়াকে একটু কেঁদে কেটে হাত পা ধরে অনুরোধ করি তাহলে আমার বিশ্বাস ভাইয়া আমার কথা ফেলবে না। প্রভার মনটা খারাপ হয়ে গেল। ভেতরে ভেতরে একটা ভয় জমলো। ওর মনেও তো ওই মানুষটাকে নিয়ে একটা অনুভূতি তৈরি হয়েছে। একটু একটু করে পুরো হৃদয়টাকে গ্রাস করে ফেলছে সেই অনুভূতি।
আচ্ছা, নির্ভীক কি সত্যি উৎসবের কথা মেনে নিয়ে উষাকে নিজের জীবনে জায়গা দেবে? তাহলে প্রভার প্রতি ওর কোনো অনুভূতি নেই? নির্ভীকের জীবনে প্রভার একটুও গুরুত্ব নেই? ভালোবাসাটা কি তবে কেবল প্রভার পক্ষ থেকেই? প্রভাকে আপন মনে কিছু একটা ভাবতে দেখে উষা ডেকে উঠল। কি ভাবছেন ম্যাম? না, কিছু না। তুমি খুব ভালোবাসো ওনাকে, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। ওনার আগে কিংবা পরে কখনো আমার আর কোনো ছেলেকে ভালো লাগেনি। উনি মানুষটা না ভীষণ অদ্ভুত। হুট করে যে কি করে ভালো লেগে গেল নিজেও বুঝতে পারিনি। প্রভা হাসল। সত্যি, ওই মানুষটা ভীষণ অদ্ভুত। সবাইকে নিজের মায়ায় জড়িয়ে নেয়, ঠিক যেমনভাবে এই অল্প দিনের মাঝে প্রভাকে নিজের মায়ায় জড়িয়ে নিয়েছে। কিন্তু নিজের মায়ায় জড়িয়ে আবার একা ফেলে রেখে চলে যাবে না তো? উৎসবের কথায় উষাকে নিজের জীবনে যদি জায়গা দেয়, তাহলে তাহলে প্রভার ভালোবাসাটা যে অসমাপ্ত থেকে যায়। উষাকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি থেকে বের হতেই প্রভার ফোনে নির্ভীকের নাম্বার থেকে একটা কল এলো। রাগে অভিমানে প্রথম ভাবলো কলটা রিসিভ করবে না। প্রথমবার কলটা কেটে যাওয়ার পর কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয়বার কল এলো। এবার আর থাকতে পারছে না, তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরলো, কিন্তু কিছু বলল না। ওপাশ থেকে নির্ভীক সমানে হ্যালো হ্যালো বলছে। প্রভার থেকে কোনো উত্তর না পেয়ে বুঝলো হয়তো মনে অভিমান জমেছে। আপনার বাড়ির সামনের গলির মোড়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসলে ভালো হয়। বাকি কথা না হয় আসার পরেই বলবো। কথাটা বলে নির্ভীক ফোনটা রেখে দিল। প্রভার বুঝে ওঠার আগে পুরো ব্যাপারটা ঘটে গেল। মস্তিষ্ক যখন পুরোটা ধারণ করতে পারলো, হাঁটার গতি বাড়ল। প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হলো সেই একই জায়গায় নির্ভীককে। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রভাকে গাড়ি থেকে নামতে দেখে মুখে হাসি ফুটল। নির্ভীকের মুখে হাসি বিদ্যমান থাকলেও প্রভার মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছে। রাস্তা পার হয়ে এগিয়ে এলো, মুখ দিয়ে তার একটাও কথা বের হচ্ছে না। নির্ভীকের দিকে চোখ তুলে একবার তাকায়নি অবধি। দুঃখিত। আপনি হয়তো ভেবেছেন যে আপনার উপর রাগ করে ফোনটা কেটে দিয়েছিলাম গতকাল, তারপর সুইচ অফ করে রেখেছি, কিন্তু আসলে তেমনটা নয়। থাকার অজুহাত দিতে হবে না। নিজের বন্ধুর সাথে দেখাও করেছেন, কথাও বলেছেন। আর আমার কথা সারাদিন পর মনে পড়লো। নির্ভীকের কেন যেন বেশ হাসি পেল। কি অদ্ভুত ব্যাপার, একটা মেয়ে নির্ভীকের উপর অভিমান করেছে, আর নির্ভীক সেই মেয়ের অভিমান ভাঙানোর চেষ্টা করছে। প্রেম ভালোবাসায় আসলেও মানুষের পরিবর্তন ঘটে। উৎসব আমার বাড়িতে গিয়েছিল আমার সাথে দেখা করতে, তখনই কথা হয়েছে। আলাদা করে ওর সাথে আমি দেখা করিনি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার সাথে কথা বলছিলাম, হুট করে ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। ফোনটা ঠিক করে তারপর আপনাকে কল দিয়েছি, এটাই কারণ। আপনার উপর রাগ করিনি। প্রভা তাও কিছু বলল না। নির্ভীক ভাবল প্রভা ওর কথা বিশ্বাস করেনি। পকেট থেকে ভাঙা গ্লাসের ফোনটা বের করে প্রভাকে দেখালো। বিশ্বাস করেছি তো আপনার কথা, দেখাতে হবে না। বিশ্বাস যখন করেছেন, তারপরও মন খারাপটা কেন? আমি কি আরো কোনো অপরাধ করে ফেলেছি? আজ আসেননি কেন কলেজে? কিছু কাজে একটু ব্যস্ত ছিলাম, ফোনটাও সারতে দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে ব্যস্ততার কারণে আসতে পারিনি। দিন শেষে আমার সাথে দেখা করতে এলেন কেন? কোনো বিশেষ কারণ? নির্ভীক মৃদু হেসে বলল, মানুষটা যখন বিশেষ হয় তখন তার সাথে দেখা করার জন্য আলাদা করে কারণটা বিশেষ হওয়ার দরকার পড়ে না। এত ব্যস্ততার মাঝে না আসলেও পারতেন। এমনিতেও আমি এতটা ইম্পর্টেন্ট কেউ না যে আমার কাছে এত ব্যাখ্যা দিতে হবে। আপনার মূল্যবান সময় থেকে যেটুকু সময় আমি পাই অতটুকুই যথেষ্ট। আপনাকে এত কষ্ট করে আমার জন্য আলাদা করে সময় বের করতে হবে না। নির্ভীক ঠিক বুঝতে পারছে না যে এখন প্রভা কথা বলা বন্ধ হওয়ার জন্য কি মন খারাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে যে প্রভার ওর ওপর অভিমান জমেছে, সেটা ওর কথার দ্বারাই বুঝতে পারছে। এই মেয়ের অভিমান না ভেঙে তো নির্ভীক এখন এখান থেকে যেতেও পারবে না। সত্যি করে বলুন তো, কিছু হয়েছে? আমার অজান্তে আমি কি কোনো ভুল করে ফেলেছি? আপনার বন্ধুর কোনো কথা আপনি ফেলেন না, তাই না? কোন বন্ধু? উৎসব। হঠাৎ উৎসবের কথা বলছেন কেন? কিছু হয়েছে? প্রভা মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, কিছু হলে কি শুধু জিজ্ঞেস করা যায়? এমনিতে কি জিজ্ঞেস করা যায় না? পাল্টা প্রশ্ন না করে উত্তরটা দিলেই তো পারেন। হ্যাঁ, শুনি। উনি আপনাকে যা করতে বলবেন তাই করবেন? হ্যাঁ, না করার কোনো কারণ নেই। যদি অন্যায় কিছু করতে বলে তাহলে? নির্ভীক আত্মবিশ্বাসের সাথে দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি আমার ভাই কখনো আমায় অন্যায় কোনো কিছু করতে বলবে না। নিজের থেকেও বেশি বিশ্বাস আর ভালোবাসি ওকে। আমার থেকে ও আমার ভালোটা বেশি ভাবে। আমি নিজেকে যতটা বুঝি ও আমাকে তার থেকেও বেশি বোঝে।
আমি জানি কখনো ও আমায় অন্যায় কিছু করতে বলবে না, আর না কখনো আমায় এমন কিছু করতে বলবে যেটা আমি চাই না। নির্ভীকের আত্মবিশ্বাস দেখে প্রভা অবাক হলো। এতদিনে বুঝেছিল যে উৎসব আর নির্ভীকের বন্ধুত্বের গভীরতা অনেক, কিন্তু সেখানে যে বিশ্বাস এতটা মজবুত সেটা হয়তো পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারেনি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ধরুন কখনো আবেগের বশে আপনার থেকে এমন কিছু চাইলো যেটা আপনি ওনাকে দিতে পারবেন না, তখন কি করবেন? নির্ভীক পুনরায় মৃদু হেসে বলল, সামনে মোড়ে একটা ছোট চায়ের দোকান আছে, চলুন ওখানে বসে কথা বলি। প্রভা আর পাল্টা কোনো প্রশ্ন করল না। নির্ভীকের কথা অনুযায়ী চুপচাপ হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে নির্ভীক বলে উঠল,